হেলথ কার্ড ও ৫ বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ১ জুলাই থেকে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত। বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু অর্থায়ন নিয়ে IMF-এর বৈঠক। বাংলাদেশের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। ২ মাসের জ্বালানির মজুদ আছে, মূল্যস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে না দাম, জানিয়েছে মন্ত্রণালয়। পাম্পগুলোতে এখনও দীর্ঘ অপেক্ষার পর মিলছে ফুয়েল। সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে সাধারণ মানুষ উপকৃত হবেন। তিনি সংসদে জানান, হেলথ কার্ড চালুর পাশাপাশি ১ জুলাই থেকে শুরু হচ্ছে ৫ বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। পর্যটনের উন্নয়নে চলছে জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের কাজ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। দিনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারেক রহমান। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, সাগরের সম্পদের সুষ্ঠু ব্যবহারে গঠন হচ্ছে সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ। উপকূলীয় ও ভাঙন কবলিত এলাকার উন্নয়নে নদী শাসন ও খাল খননকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। বিগত নির্বাচনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই ম্যানিফেস্টো বা যেই প্রতিশ্রুতিগুলি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে প্রত্যেকটি শ্রেণীর জন্য আমরা কিছু না কিছু বিষয়বস্তু রেখেছি। আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি, তাদেরকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে। মাননীয় স্পিকার, একটু আগেই খাল খননের কথা শুরু হয়েছে। এই খাল খনন শুধু যে কৃষকদেরকে উপকৃত করবে তাই নয়। এই খাল খনন গ্রামে বাস করা মানুষ, গঞ্জে বাস করা মানুষ, শহরে বাস করা মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কোনো ভাবে উপকৃত হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকট বিবেচনায় বিকল্প শ্রমবাজার খোঁজ করছে সরকার। পায়রা ও কুয়াকাটার সমন্বয়ে ইকো ট্যুরিজম অঞ্চল গঠন ছাড়াও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আসছে বিশেষ কর্মসূচি। আগামী ১ জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। পরে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির সমস্যার সমাধানে চাঁপাইনবাবগঞ্জের এমপি নুরুল ইসলামের প্রশ্নের জবাব দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী। মাননীয় সদস্য যে প্রশ্নটা উঠাচ্ছেন, সেটা যদি আমাদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ভিতরে যদি করা যায়, তাহলে সেই প্রচেষ্টা নেওয়া হবে অবশ্যই। তবে মূল উদ্দেশ্যই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়। এদিকে পানি সম্পদ বিষয়ে প্রশ্নোত্তর পর্বের সময় স্পিকার সংসদকে জানান, বাংলাদেশের অনুরোধেই টিপাই মুখে বাঁধ নির্মাণ করেছে ভারত। এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরা এই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রস্তাবনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সম্মেলনে দেওয়া ভার্চুয়াল ভাষণে তারেক রহমান এই প্রস্তাবনা দেন। বুধবার দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সম্মেলনে তারেক রহমান বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় ভবিষ্যতে একসাথে কাজ করতে হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া। The situation before us demands urgency, stability, solidarity and decisive action, Excellencies.
Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা হয়েছে। সকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন। সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যান্যরা। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্প্রিং মিটিং অফ IMF অ্যান্ড WBG বিশেষ সংবাদ। বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার গুরুত্ব পাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিংয়ে। বাংলাদেশের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণের বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের দ্বিতীয় দিনে একাধিক দেশের অর্থমন্ত্রীদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি আয়োজন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর স্প্রিং মিটিং। বসন্তকালীন এই বৈঠকের দ্বিতীয় দিনে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। দীর্ঘ 10 বছর পর বাংলাদেশের অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকটি আলাদা গুরুত্ব বহন করে। প্রতি বছর বিশ্বের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক এবং অর্থনীতিবিদরা এখানে একত্রিত হন। আলোচনার মূল বিষয় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ঋণ সংকট এবং উন্নয়নশীল দেশের ভবিষ্যৎ। Bangladesh is one of the most vulnerable nations climatically, as you all know. The manifesto clearly sets out a vision for creating an investment-driven, climate-resilient, sustainable $1 trillion economy by 2034. 2026 সালের স্প্রিং মিটিংয়েও গুরুত্ব পাচ্ছে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা, জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির প্রসার। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন V20 বৈঠকে। সেখানে বাংলাদেশের মানুষের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা ঝুঁকির কথা তুলে ধরেন তিনি। নির্বাচনী ইশতেহার যেটা দেওয়া হয়েছে, যে ইশতেহারের উপর অনেক লম্বা সময় কিন্তু নির্বাচন আগে কাজ হয়ে গেছে। এই জন্য আমরা প্রথম দিন থেকে কিন্তু কাজটা শুরু করতে পেরেছি এবং ওই ইশতেহারের সাথে ওয়ার্ল্ড ব্যাংক শুধু না, অন্যান্য মাল্টিল্যাটারাল এজেন্সি যেগুলো আছে, অনেক বাইলেটারাল রিলেশন তারাও আছে, সবাই কিন্তু অ্যালাইন্ড এটার সাথে। এটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। জলবায়ু বিষয়ে যে বিষয়টা, এটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে এটার জন্য যে ফাইন্যান্সিং যে দরকার, ক্লাইমেট ফাইন্যান্সিং, সেটা তো সেইভাবে হচ্ছে না। এবারের বৈঠকে জলবায়ু অর্থায়ন এবং ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে IMF এর স্প্রিং সেশনের এই মিটিং। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থনীতিবিদরা অংশ নিয়েছেন এই মিটিংয়ে। অর্থনীতিবিদরা এখানে একত্রিত হয়েছেন। তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ঋণ সংকট মোকাবেলা করা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আগামী দিনে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। স্প্রিং সেশনের এই বৈঠকে বিশ্বব্যাংক এবং IMF এর কাছ থেকে আশ্বাস মিলেছে। বাংলাদেশ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
সরকারের কাছে যথেষ্ট জ্বালানি তেল মজুদ আছে। প্যানিক বাইং কমানোর জন্য সরকার কাজ করছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনীষ চৌধুরী। তিনি বলেন, সরকার আশা করছে ধীরে ধীরে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। শিল্প খাতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, জ্বালানি তেল আমদানির জন্য যেসব প্রতিষ্ঠানকে সরবরাহ অর্ডার দেওয়া হয়েছে তারা যথাসময়ে সরবরাহ করবে এমন আশ্বাস দিয়েছে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির 2টি ইউনিট বন্ধ আছে, তবে তলানি মজুদ দিয়ে জ্বালানোর চেষ্টা চলছে বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না, তবে আগামীতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসিতে অ্যাডভাইজারি কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দেবার চেষ্টা করে যাচ্ছে সরকার। পাম্পগুলোতে আগের মতোই জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি সবসময় অর্থনীতির কঠিন পরিস্থিতির মধ্যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং প্রতিবারই সব চ্যালেঞ্জ উতরে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করলেও বিএনপি রেখে যাওয়া জিডিপি প্রবৃদ্ধিকে স্পর্শ করতে পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। দীর্ঘ লাইনে অপেক্ষা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের জন্য। ধৈর্য ধরে অপেক্ষা করছেন যানবাহন চালকরা। তবে তীব্র গরম জ্বালানি নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়াচ্ছে দ্বিগুণ। কেউ ফজরের নামাজের পর, আবার কেউ রাত থেকে পাম্পগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন। তবে অপেক্ষার পর জ্বালানি পাচ্ছেন সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকরা পাচ্ছেন পাম্প ভেদে 5 থেকে 7 লিটার ফুয়েল। তবে নেই আলাদা লাইনের সুবিধা। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রায় 2 মাস ধরে জ্বালানি তেল সংগ্রহের এই দুর্ভোগ দেশের পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে। সরবরাহ স্বাভাবিক রাখতে মে মাসের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের একটি বড় চালান দেশে আনার কথা জানিয়েছে সরকার। $68,000 টন ডিজেল নিয়ে আরও 2টি মাস্টার ট্যাঙ্কার নোঙর করেছে চট্টগ্রামের বন্দরের বহির্নোঙরে। মঙ্গলবার মধ্যরাতে ট্যাঙ্কার দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বহির্নোঙরে কিছু ডিজেল খালাস শেষে ট্যাঙ্কার দুটি বাকি ডিজেল খালাস করবে ডলফিন জেটিতে। একটি টন দামিনী মাস্টার ট্যাঙ্কারে রয়েছে প্রায় 33,000 টন ডিজেল। সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। এছাড়া এমটি লুসিয়া সলিস মাস্টার ট্যাঙ্কারে আছে প্রায় 35,000 টন ডিজেল। সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুর ভিত্তিক ভিটাল এশিয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, এরই মধ্যে কয়েকটি জাহাজ দেশে পৌঁছেছে, সামনে আরও আসবে। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 7 জনের বাড়ি দিনাজপুরে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের 4 জন হলেন বিরামপুর ও 3 জন হলেন নবাবগঞ্জ উপজেলার। তারা ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, পণ্যবাহী ট্রাকে করে ধান কাটার কাজে নোয়াখালী যাচ্ছিলেন তারা। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে তারা নিহত হন। এতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের জীবনে। নিহতদের পরিবারের খোঁজ খবর ও আর্থিক অনুদান দিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। মৌসুমের সময় এই যেমন এখন কোনো সিজন নাই, এই সিজনের সময় বেকার থাকাচ্ছে বাইরে যায় কর্ম করে। বেশি দিন নয়, 15 থেকে 20 দিন, উদ্যোগ 25 দিন থাকে। তারপরে আসে আমাদের পীর এলাকায় ধান কাটাকাটি। আপনার শালা এক জায়গায় মৃত্যু হয়ে গেছে, কি জানা কমিয়ে লাগিয়েছে, কি জন্য কীভাবে মারা গেল, কষে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই আমরা শোনা। দীর্ঘ 9 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের নড়িয়ার ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। 2 দফায় ঠিকাদার পরিবর্তন করা হলেও বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় পারাপার হচ্ছেন হাজারো মানুষ। তবে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছে এলজিইডি। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের পাঠানো তথ্যছবিতে নাজবুল ইসানের ডেস্ক রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় নদী পারাপার হচ্ছেন শরীয়তপুরের নড়িয়ার কয়েক লাখ মানুষ। দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ কাজ শেষ হয়নি কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। সেতুটি ঝুঁকিপূর্ণ হয় 2017 সালে এলজিইডি 14 কোটি টাকা ব্যয়ে 200 মিটার দীর্ঘ নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়।
60% কাজ শেষ করে 8 কোটি 38 লাখ টাকা বিল উত্তোলন করে নাবানা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আওয়ামী সরকারের পতনের পর কাজ শেষ না করে পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। এতে দুর্ভোগ যেন কাটছে না স্থানীয়দের। আমরা এবার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে বৃষ্টির কারণে একমাত্র। ক্লাস অনেক দেরি হয়ে যায় আর স্কুলের সময় তো যাওয়া আসা যায় না, আর ট্রলার অনেকখানি দাঁড়ায় থাকতে হয়। ওনারা মাঝখানে নিয়ে তারপরে ভাড়া উঠায়, তো এই জন্য আমাদের দেরি হয়ে যায়। প্রতিদিন কি রোজ টাকা পয়সা দেওয়া 10 টাকা 5 টাকা দেওয়া কি সম্ভব? কাজের সমস্যা যাতায়াতের জন্য এবং কোনো জানার রিস্ক জায়গায় পরে হাত পাওয়া ব্যথা পাওয়া যায়। বিটা যেন তাড়াতাড়ি হয় আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সেতুর বাকি কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমাদের এখান থেকে মূল্যায়ন শেষ করে ঢাকা পাঠিয়েছি। ঢাকা থেকে অনুমোদন দিলে ঠিকাদারের সাথে চুক্তি হবে। আমরা আশা করি চুক্তি হলে দ্রুত ও কাজ শুরু করলে 6 মাসের মধ্যে একটা চলাচলের একটা উপযোগী হবে। কবে নাগাদ শেষ হবে বহুল প্রত্যাশিত সেতুর নির্মাণ কাজ তা এখনো স্পষ্ট নয়। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালা হয়েছে সাভারে। ব্যাংক টাউন এলাকায় এর আয়োজন করে যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান সহ উপস্থিত ছিলেন অনেকে। হাম ও রুবেলা ক্যাম্পেইন বিষয়ক বিভাগীয় অ্যাডভোকেসি সভা হয়েছে রংপুরে। স্থানীয় RDRS এর রোকেয়া হল রুমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আজিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। ভাইরাসজনিত এই রোগ নির্মূলে চলমান জাতীয় ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলকে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি এই কর্মসূচি পালন করে। কমিটির জেলা শাখার সভাপতি ইমামুল হাসান সহ অনেকে অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। একই দাবিতে ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। নেত্রকোনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে সাতক্ষীরায় দুস্থ ও মেধাবী 50 শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে। তালা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে নেদারল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শামীম হোসেন। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করা হলো জয়পুরহাটে। স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি। তারাকান্দায় পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে যোগদানে বাধা ও দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে হামলার জন্য বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তার সমর্থকদের দায়ী করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজশাহী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন শিখা ও তার স্বামী হাসানুজ্জামান বাবুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। স্থানীয় সিটি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারের সভাপতিত্বে এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী বৌমেলা। উপজেলার জয়রামপুর গ্রামের শতবর্ষী বটতলায় সিদ্ধেশ্বরী পূজার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। শুরুর দিকে এই পূজা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী নববধূদের জন্য সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সব বয়সের নারীরা এতে অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
হেলথ কার্ড ও 5 বছরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 1 জুলাই থেকে সংসদে জানালেন প্রধানমন্ত্রী। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত। বৈশ্বিক অর্থনীতি ও জলবায়ু অর্থায়ন নিয়ে IMF এর বৈঠক। বাংলাদেশের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। 2 মাসের জ্বালানির মজুত আছে, মূল্যস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে না দাম, জানিয়েছে মন্ত্রণালয়। পাম্পগুলোতে এখনো দীর্ঘ অপেক্ষার পর মিলছে ফুয়েল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।